আমরা আজকে মূলত রবার্ট কিওসাকির গাইড টু ইনভেস্টিং বইটা নিয়ে রিভিউ করব। তো রবার্ট কিওসাকি গাইড টু ইনভেস্টিং বইয়ের ভিতরে বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং এ সম্পর্কিত আরো অনেক বিষয় নিয়ে উপস্থাপন করেছেন। তো ওভারঅল বইটার সামারি আসলে কি, তুমি যদি একটু বলো। গাইড টু ইনভেস্টিং এই বইটার মধ্যে রবার্ট কিওসাকি যেটা করেছেন সেটা হচ্ছে যে তার দুইজন বাবা, অর্থাৎ একটা বইও কিন্তু উনি লিখেছিলেন, রিচ ড্যাড পুর ড্যাড। ওই বইয়ের কনসেপ্টটাই কিন্তু, অর্থাৎ ওই বইয়ের যে আইডিওলজি সেটা এখানে নিয়ে এসেছেন। অর্থাৎ তার যে রিচ ড্যাড ছিল, অর্থাৎ তার বন্ধুর যে বাবা, যাকে উনি রিচ ড্যাড হিসেবে মেনশন করেছেন, এবং তার বাবাকে কিন্তু পুর ড্যাড হিসেবে মেনশন করেছেন। তো ওই যে তার রিচ ড্যাড, ওনার যে আইডিয়া এবং ইনভেস্টিং নিয়ে ওনার যে আইডিওলজি এবং ওনার যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো কিন্তু এই বইয়ের মধ্যে উনি নিয়ে এসেছেন। তো যাই হোক, যদি আমি ওভারঅল সামারি বলি তাহলে এভাবে বলতে হয় যে মোটামুটি একটা 90-10 একটা রিডাল আছে। ব্যাপারটা এরকম যে হচ্ছে পৃথিবীর 10% লোক পুরো পৃথিবীর 90% সম্পদ এদের কবজায়। অর্থাৎ পৃথিবীর 10% লোক পৃথিবীর 90% মানি জেনারেট করে, আর হচ্ছে বাকি 90% লোক মাত্র 10% সম্পদের মালিক। ব্যাপারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে 90-10 রিডল। তো এইটা কেন, সেটা নিয়ে উনি অনেক আলোচনা করেছেন যে আসলে এই ঘটনাটা কেন ঘটে। অর্থাৎ এক হচ্ছে দক্ষতা, যেহেতু মানি ম্যানেজমেন্টের ব্যাপার, তো দক্ষতার অভাব, তারপর হচ্ছে টাইমিংয়ের অভাব, ক্যারেক্টারের অভাব, বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে কিন্তু হচ্ছে এই ঘটনাগুলো ঘটে। তো দেখা যায় যে পৃথিবীর 90% সম্পদ মাত্র 10% লোকের হাতে চলে গিয়েছে। কারণ হচ্ছে ওই 10% হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী, যারা খুবই মানির উপরে খুবই দক্ষতা রাখেন, খুবই জ্ঞান রাখেন, এবং হচ্ছে তাদের লাকও বলা যায় তাদের ফেভার করছে, যার কারণে সব মিলে কিন্তু তারা হচ্ছে পৃথিবীর 90% সম্পদের মালিক। আর পুরো পৃথিবীর যে 90% জনগোষ্ঠী, এদের আসলে তাদের থেকে সব দিক দিয়ে কমতি বিধায়, অর্থাৎ তাদের জ্ঞানের অভাব, তাদের টাইমিংয়ের অভাব, তাদের সমস্ত কিছুর অভাব বিধায় হচ্ছে তারা আসলে এতটা পিছিয়ে আছে। তো রবার্ট কিওসাকির কনসেপ্টটা হচ্ছে যে আসলে আমরা যদি তাদের মতো করে আমরা যদি আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে পারি, এবং হচ্ছে ফিনান্সিয়াল যে লার্নিং, এইটা খুব ইম্পর্টেন্ট। তো এইটা যদি আমরা শিখতে পারি, অর্থাৎ ফিনান্স বা হচ্ছে সম্পদ বা মানি কিভাবে ম্যানেজ করতে হয়, এটা যদি আমরা শিখতে পারি তাহলে আসলে আমরাও তাদের দলভুক্ত হতে পারি। উনি যে বিষয়টা বলতে চেয়েছেন এই বইয়ের মধ্যে, সেটা হচ্ছে যে ক্যারেক্টার অফ ইনকাম এটাকে 3টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে হলো অর্ডিনারি আর্ন ইনকাম, নাম্বার 2 হচ্ছে প্যাসিভ ইনকাম, এবং নাম্বার 3 হচ্ছে পোর্টফোলিও ইনকাম। তো রবার্ট কিওসাকি বলেছেন যারা পুর পিপল, এরা যেটা করে অর্ডিনারি আর্ন ইনকাম নিয়েই কিন্তু তারা লাইফ লিড করে, এবং হচ্ছে ওইটার পিছনেই তারা ছোটে, অর্থাৎ সাধারণ ইনকাম, যেটা হচ্ছে তার জীবন নির্বাহ করতেই চলে যায়। আর যারা হচ্ছে মিডল ক্লাস এবং হচ্ছে স্ট্যান্ডার্ড হাই স্ট্যান্ডার্ড ক্লাস কিংবা হচ্ছে রিচ ক্লাস, এই লোকগুলো যেটা করে সেটা হচ্ছে তারা প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের দিকে ফোকাস করে। কারণ প্যাসিভ ইনকাম হচ্ছে ওটাই যেটা হচ্ছে আমি কোনো কাজে সংযুক্ত না থেকেও আমি আর্ন করতে পারবো, অর্থাৎ আমার ইনকামটা জেনারেট হতে থাকবে, অর্থাৎ আমার ইনকামটা কন্টিনিউ চলতেই থাকবে, সেটা হচ্ছে ইনকাম। আর পোর্টফোলিও ইনকাম হচ্ছে কোনো একটা বন্ডে বিনিয়োগ করা কিংবা হচ্ছে শেয়ার বিজনেস, হ্যাঁ, শেয়ার মার্কেটে বিনিয়োগ করা, এগুলো হচ্ছে পোর্টফোলিও ইনকাম। তো উনি যেটা বলেছেন যে যারা রিচ এরা যেটা করে সেটা হচ্ছে পোর্টফোলিও এবং প্যাসিভ ইনকামে ফোকাস করে। আর যারা পুর পিপল এরা মূলত অর্ডিনারি ইনকাম নিয়েই থাকে, যার কারণে এরা আসলেই আর প্যাসিভ ইনকামেও ফোকাস করতে পারে না কিংবা হচ্ছে পোর্টফোলিও ইনকামেও ফোকাস করতে পারে না, এবং এরা যে এদের কন্ডিশনটাকে আর তেমন একটা চেঞ্জ করতে পারে না। তো এছাড়াও আরও কয়েকটা বিষয় উনি বলেছেন, সেটা হচ্ছে যে গুড ভার্সেস ব্যাড, এইটা নিয়ে উনি বেশ আলোচনা করেছেন যে আসলে আমাদেরকে বুঝতে হবে গুড ডেপ্ট এবং ব্যাড ডেপ্ট কোনটা। অর্থাৎ আমি কোনো জায়গা থেকে যদি ঋণ নেই তাহলে আমার কোন ঋণটা আমার জন্য উপকারী হবে এবং কোন ঋণটা আমার জন্য অপকারী হবে, এটা আমার বুঝতে হবে। যদি এরকম হয় যে আমি কোনো একটা জায়গা থেকে ঋণ নিলাম, আমি ওইটা দিয়ে একটা বাড়ি করলাম কিংবা একটা অ্যাসেট তৈরি করলাম বা যাই করি, দিন শেষে অর্থাৎ ওইটা কমপ্লিট হওয়ার পরে ওইটা থেকে আমার মানি জেনারেট হচ্ছে। তো আমি ধরো একটা ওই যে মানিটা জেনারেট হচ্ছে ওইটার একটা পোর্শন হচ্ছে আমি ঋণ শোধ করতে দিয়ে দিলাম, বাকিটা আমার থেকে গেল, তাহলে ওইটা হচ্ছে আমার গুড ডেট।
ওইটা হচ্ছে আমার ভালো ঋণ বলা যায়। আর যদি এরকম হয় যে আমি নিজের কোনো একটা শখ পূরণ করতে গিয়ে আমি যা ঋণ করেছি সব ঋণই আমি ওই আমার শখ পূরণ করে ফেলেছি, তো ওইটা আমার আর মানি জেনারেট আর করে না, তাহলে আসলে ওইটা আমার জন্য কোনো উপকার বয়ে আনবে না। ধরো আমি একটা গাড়ি কিনে ফেললাম, আমি একটা জায়গা থেকে লোন নিয়ে আমি গাড়ি কিনে ফেললাম, এবং এই গাড়ি যেটা হয় যে আমার এই গাড়ি থেকে আমার আর কোনো ধরনের মানি জেনারেট হচ্ছে না, বরং প্রতি বছর বছর এই গাড়ির পেছনে ট্যাক্স, বিভিন্ন ধরনের বিল আমার পরিশোধ করতে হচ্ছে। তার মানে এটা আমার জন্য কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। এখানে মনে হয়, আমার কাছে মনে হয় একটু আমি অ্যাড করি তোমার কথার সাথে, সেটা হচ্ছে যে এই বইটার ভিতরে উনি যেহেতু বিনিয়োগ করার ব্যাপারে বেশি উৎসাহিত করেছেন সবাইকে, যে আসলে টাকা তো ধরে রাখলে আলটিমেটলি লাভ নাই, সেভ করার পাশাপাশি অবশ্যই আমাকে বিনিয়োগ করা রাখবে, বিনিয়োগে নিয়ে আলোচনা করেছেন। এবং সেখানে উনি এই জিনিসটাও দেখাতে চেয়েছেন যে আসলে কোনটা আমার অ্যাসেট, কোনটা আমার লায়াবিলিটি। তুমি যেটা বললে যে আসলে অনেক মানুষই যেমনটা করে যে গাড়ি অনেক টাকা দিয়ে কেনে, ঋণ করে গাড়ি কেনে, কিন্তু আলটিমেটলি দেখা যায় গাড়িটা হচ্ছে লায়াবিলিটি এই অর্থে, যদি আমি গাড়িটাকে মানে একটা গাড়ির পিছনে কিন্তু অনেক ব্যয় হয়, ড্রাইভারের বিল, জ্বালানি টালানি সব মিলিয়ে, তো দেখা যায় যে এটা একটা লায়াবিলিটি। কিন্তু এখানে আর একটা ব্যাপার আছে, আমি যদি গাড়িটাকে কিনে আমি যদি এইভাবে ইউজ করি, যেটা হচ্ছে যে আমি গাড়িটাকে ইয়ে করলাম, আমার পার্সোনাল কাজেও লাগালাম, বাট আমি হচ্ছে এটাকে উবারে দিয়ে দিলাম, এখান থেকে আমার মানি জেনারেট হচ্ছে, তাহলে কিন্তু গাড়িটা আমার দেখা গেল আমার যতটা খরচ, আমার প্রয়োজনের পরেও যতটা খরচ, ততটা থেকেও আমার হচ্ছে যদি কিছু লাভ থাকে, তখন আমি এটাকে লায়াবিলিটি বলতে পারি না। সেই ইন দ্য সেম ওয়েতে মানে উনি এখানে এটাও দেখিয়েছেন যে বাড়ি আসলে লায়াবিলিটি কিনা। আমি দেখা গেল যে আমার একটা ল্যান্ড আছে, ল্যান্ডে আমি একটা বাড়ি বিনির্মাণ করলাম, করার পর হচ্ছে আমি একটা জায়গায় থাকি, পাশাপাশি আমি 5টা রুম ভাড়া দিয়ে আমি একটা টাকা জেনারেট করি, তো এটাও কিন্তু লায়াবিলিটি না। সো এইখানে আমি যেটা বলতে চাচ্ছি মূলত সেটা হচ্ছে যে একদম ভালোভাবে আমরা এটা বলতে পারি না যে গাড়ি আসলে লায়াবিলিটি। গাড়ি লায়াবিলিটি তখনই হবে যখন হচ্ছে এটা থেকে আসলে কোনো রিটার্ন আসবে না আমার সুযোগ সুবিধা ছাড়া। কিন্তু এখন কিন্তু অনেক ওয়ে আছে, আমি কিন্তু ওটাকেও আসলে মানি জেনারেট করতে পারি একটা গাড়ির মাধ্যমে, কিন্তু ম্যাক্সিমাম লোকই আসলে এটা করে না। হ্যাঁ, আসলে কি হয় জানে না, না হয় হচ্ছে ওইভাবে তার ফিনান্সিয়াল যে লার্নিংটা বা হচ্ছে ফিনান্সিয়াল এডুকেশনটা কিন্তু তার ওইভাবে নাই, যার কারণে হচ্ছে সে সেভাবে করতে চিন্তা পারে করে না। না। তো যাই হোক, রবার্ট কায়োসাকি এখানে এই বিষয়টাই নিয়ে এসেছেন যে লায়াবিলিটি এসেট, এইটা নিয়ে কিন্তু আমরা ওই রিচ ড্যাড পুর ড্যাডেও কিন্তু উনি বেশ আলোচনা করেছেন, ওইটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম, রিচ ড্যাড পুর ড্যাড, তো ওই বইয়ের উপরে। তো এই বইয়ের মধ্যেও কিন্তু ওই লায়াবিলিটি এবং হচ্ছে অ্যাসেট এইটা নিয়েও আলোচনা করেছেন, কারণ হচ্ছে ইনভেস্ট করতে গেলে আসলে ওই প্রসঙ্গগুলো বারবার ঘুরে ফিরে আসবে। আচ্ছা, এর পাশাপাশি যেটা বলেছেন গুড এক্সপেন্সেস এবং ব্যাড এক্সপেন্সেস, এখানেও ওই সেম কথা, যদি এটা আমার জন্য খুব ভালো কিছু বয়ে নিয়ে আসে তাহলে ওইটা আমার গুড এক্সপেন্সেস। আমি একটা খরচ করলাম, কিন্তু ওইটা যেমন ধরো আমি একটা রুম করতে যদি আমি অথবা একটা ফ্ল্যাট করতে যদি আমি খরচ করি, এটা আমার জন্য গুড এক্সপেন্স, কারণ হচ্ছে ওইটা থেকে আমার একটা মানি জেনারেট হবে। কিন্তু যদি এরকম হয় যে আমি আমার শখ পূরণ করতে গিয়ে এমন একটা কিছু করে ফেললাম, ধরো এমন ফ্ল্যাটই করে ফেললাম, কিন্তু আসলে ওইটায় আমি ভাড়া দিচ্ছি না বা ওইটা আমার কোনো ধরনের মানি জেনারেট হচ্ছে না, ইভেন কেউ ওখানে থাকছেও না, ওটা আমার কোনো কাজেই লাগছে না, জাস্ট একটা অনেক দিন পর পর আমি গিয়ে জাস্ট বসে থাকি দেখি, ওইটা আসলে আমার জন্য ব্যাড এক্সপেন্সেস। তো পরবর্তীতে যেটা বলেছেন সেটা হচ্ছে গুড লসেস অ্যান্ড ব্যাড লসেস, যে লস জিনিসটা ঘটবে, যেহেতু ইনভেস্ট করতে যাবা অবশ্যই ঝুঁকি থাকবে, তো কোনটা আমার জন্য গুড হবে এবং কোনটা আমার জন্য ব্যাড হবে এই জিনিসটা আমার বুঝতে হবে, তাহলে আসলে ভালো ইনভেস্টর, এইখানে যেটা বলেছেন যে সফিস্টিকেটেড ইনভেস্টর, তো ওইটা আসলে হওয়া যাবে। এটার জন্য বেশ কয়েকটা গুণের কথাও বলেছেন। তো সেই গুণ 10টা গুণের কথা বলেছে যে সফিস্টিকেটেড ইনভেস্টর হতে হলে এই 10টা গুণ থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে ইউজ সেলফ, অর্থাৎ নিজের উপর খুব কনফিডেন্স এবং হচ্ছে নিজের খুব লার্নিং এবং জানাশোনা থাকতে হবে, যেহেতু আমি ইনভেস্ট করতে যাচ্ছি, আমি হুটহাট করে কারো কথায় বা অমুক ভাই বলেছেন, অমুক আঙ্কেল বলেছেন তুমি এই কাজটা করো, ওই কারণে আমি করছি, হ্যাঁ এই আমরা আসলে এইভাবেই কাজগুলো করি। তো যাই হোক, এই জিনিসটা থাকা যাবে না, নিজের খুব ভালো নলেজ থাকতে হবে ওই বিষয়টার উপরে। পরবর্তীতে যে বলেছেন যে নাম্বার 2 হচ্ছে ইনকাম অবলিক দিয়ে বলেছেন এক্সপেন্স রেশিও অ্যান্ড অ্যাসেট লিয়াবিলিটি রেশিও, অর্থাৎ আমার যে ইনকাম এবং এক্সপেন্স এই দুইটার মধ্যে রেশিওটা ঠিক থাকতে হবে, আমার যে অ্যাসেট এবং লিয়াবিলিটি এই রেশিওটা আমার মেনটেন করে চলতে হবে। এটা নিয়ে কিন্তু আমরা বেশ এই একটু আগেও যে আলোচনা করলো, এটা কিন্তু এই আলোচনাটাই মূলত চলে আসে এভাবে। নাম্বার 3 হচ্ছে ম্যানেজমেন্ট অফ দ্য ইনভেস্টমেন্ট,
অর্থাৎ তুমি যে ইনভেস্ট করতেছো ওইটা তুমি কিভাবে ম্যানেজ করতেছো, অর্থাৎ পরবর্তীতে সেইটার উপর ডিপেন্ড করবে যে তোমার এই যে ইনভেস্টমেন্টটা এটা আসলে ভালো দিকে যাচ্ছে নাকি খারাপ দিকে যাচ্ছে। নাম্বার 4 হচ্ছে ট্যাক্সেস, অর্থাৎ তুমি কিভাবে ট্যাক্স দিবা বা হচ্ছে তোমার ট্যাক্স রেশিওটা কিরকম হবে এটার উপর ডিপেন্ড করবে। নাম্বার 5 হচ্ছে হোয়েন ইউ বাই অ্যান্ড হোয়েন ইউ সেল, কখন তুমি এই জিনিসটা কেনা উচিত এবং কখন তোমার বিক্রি করা উচিত। এই টাইমিংটা যদি তুমি না জানো বা এই জিনিসটা যদি তুমি না বুঝতে পারো তাহলে আসলে তুমি সফিস্টিকেটেড ইনভেস্টর হতে পারবে না। এবং এই এই জায়গাটাতেই কিন্তু এই যে শেয়ার মার্কেটের ব্যাপারটা চলে আসে, যে ম্যাক্সিমাম বিনিয়োগকারীরা শেয়ার মার্কেট তো বলা হয় যে হুট করে দাম বেড়ে যায়, হুট করে শেষ। সো শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করে তারা দেখা যায় যে যদি ওরকম এক্সপিরিয়েন্সড না হয় তো তারা অনেক সময় দেখা যায় যে শেয়ারের হচ্ছে অনেক কম দাম পেলো, শেয়ারটা কিনে ফেললো। বাট দেখা যায় সব সময় কিন্তু কোম্পানি যদি আমি হিস্ট্রি যদি না জেনে আমি যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করি, এরকম হতে পারে যে 2 দিন পরে শেয়ারের দাম একদম কমে গেল, তখন হচ্ছে সে যদি শেয়ারটা বিক্রি করে দেয় তার কিন্তু অনেক টাকা লস হয়ে যায়। এই জন্য আমার এই নলেজটা থাকা উচিত যে আসলে কখন আমার এটা বিক্রি করতে হবে, কখন কিনতে হবে। এই জন্যই শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি খুব অল্প সময়ে কিছু হওয়া যায় না, একটা লম্বা প্ল্যান নিয়ে লম্বা সময় ধরে রাখতে হয়। আদারওয়াইজ কিন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগে কিন্তু কেউ আসলে উৎসাহ দেয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ধরো কোনো একটা শেয়ার দেখলা যে টানা 1 সপ্তাহ ধরে বা 3 দিন 5 দিন ধরে দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, তখন মানুষ কি করবে যে যেহেতু বাড়ছে 7 দিন বাড়ছে তার মানে পরবর্তী 7 দিনও এটা বাড়বে, এইটা ভেবে কিন্তু শেয়ারটা কিনে ফেলে। তো দেখা যায় যে এমন হতে পারে যে সে যেদিন শেয়ারটা কিনলো ওই দিন থেকে শেয়ার নামা ডাউন হওয়া শুরু হলো। তো আসলে কি যে যদি আমাদের নলেজটা না থাকে, অর্থাৎ ফিনান্সিয়াল যে এডুকেশন এইটা যদি আমাদের ঠিকঠাক মতো না থাকে, প্রপারলি না থাকে, তাহলে আসলে আমরা কোনো কিছুতেই ভালো কিছু করতে পারবো না, প্রফিট করতে পারবো না। আর আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা আসলে জেনে শুনে নামি না, আমরা ওই যে পাশের বড় ভাই কিংবা আঙ্কেল অমুক সমুক এইভাবে করে হচ্ছে কোনো একটা রেফারেন্সে কিন্তু আমরা ওই কাজটা করি। যখন দেখি যে পাশের বড় ভাই খুব ভালো করছে এই ফিল্ডে, তা আমার কাছে মনে হয় যে তাহলে আমি নামলেও হয়তো এইভাবে ভালো করতে পারি। কিন্তু আসলে এইটা বুঝতে হবে যে সে যে নেমেছে সে এখন ভালো করছে, কিন্তু তার ভালো করার পিছনে যে কত বছর তার এরকম টাইম দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, এই জিনিসটা কিন্তু আমরা দেখি না। তো এই কারণে দেখা যায় যে তার মতো করে যখন আমরা নামার পরে যখন দেখি 6 মাস 1 বছর কোনো রিটার্ন আসে না কিংবা তার মতো হতে পারছি না, তখন কিন্তু আমরা হয় তাকে ফেক মনে করি, অথবা এমন হয় যে ধর আমি যে কাজে নেমেছি এইটাই ফেক, অথবা হচ্ছে এটা কোনো যুক্তিযুক্ত কিছু না, হ্যাঁ এরকম আর কি। তো এই ব্যাপারটা হচ্ছে এরকম। তো নাম্বার 5 যেটা বলেছিলাম যে তোমার আসলে বুঝতে হবে যে কখন তোমার কিনতে হবে এবং কখন সেল করতে হবে, এই টাইমিংটা অবশ্যই জানতে হবে। আর এই এই জানাটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সের উপর। তুমি যখন কোনো একটা ব্যাপারে অনেক বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলবে তখনই আসলে তুমি বুঝতে পারবা যে কখন তোমার কিনতে হবে এবং কখন সেল করতে হবে। তারপরে হচ্ছে নাম্বার 6 হচ্ছে ব্রোকারেজ ট্রানজ্যাকশনস। এখানে একটা ব্যাপার আছে যে যেটাকে আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে দালাল বলি, আর আমাদের দেশে কিন্তু দালাল একটা নেগেটিভ ওয়ার্ড, এই তেমন একটা তাদেরকে মূল্যায়ন করা হয় না। কিন্তু এইখানে উনি যেটা বলেছেন যে ব্রোকারেজ ট্রানজ্যাকশন, যে আমার কোনো একটা সম্পদ যদি হচ্ছে কেউ একজন সেল করে দেয়, আমি যদি সেল করি তাহলে আমি যে পরিমাণ আর্ন করতাম, কিন্তু আমার সম্পদটা যদি অন্য কেউ সেল করে যারা আসলেই ভালো ব্রোকারেজ করতে পারে কিংবা হচ্ছে যারা ভালো ব্রোকার, তো তারা যখন সেল করে দিবে তারা আসলেই তাদের প্রফিটের জন্য কিন্তু এটাকে খুব চড়া দামে সেল করে। এখন কথা হচ্ছে যে সে যত প্রফিট করুক তত কিন্তু আমিও তত লাভবান হবে, সে যত লাভবান হবে আমিও কিন্তু তত লাভবান হবে। কিন্তু আমাদের দেশের মেন্টালিটি হচ্ছে এরকম যে আমরা চিন্তা করি যে আমি নিজেই যদি সেল করি, যদি কোনো থার্ড পার্টি না থাকে তাহলে হয়তো আমি বেশি টাকায় সেল করতে পারবো। কিন্তু সাথে সাথে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমার কিন্তু কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে, আমি কিন্তু সবাইকে চিনি না, এবং হচ্ছে কোথায় কমিউনিটি ছোট হতে পারে, আমার কমিউনিটি ছোট হতে পারে, কিন্তু হচ্ছে যে ব্রোকার রিয়েল ব্রোকার ওর কিন্তু কমিউনিটি বড়। তো দেখা যাবে যে যে জিনিসটা হচ্ছে আমি ধরো 100 টাকায় সেল করতাম, ও কিন্তু সেটাকে 150 টাকা বা 200 টাকায় সেল করে ফেলতে পারে। এখন কথা হচ্ছে যে ওর পার্সেন্টেজটা নিয়ে যাক, তাতে তো আমার প্রবলেম নাই, আমার যে টার্গেট সেটা তো ফিল আপ হয়ে যাবে। তো এই ব্রোকারেজ ট্রানজ্যাকশনটা উনি বলেছেন যে নাম্বার 6, এই জিনিসটা হচ্ছে খুব ভালোভাবে জানতে হবে। আবার তবে সব যে দালাল খারাপ বা সব যে ব্রোকার যে মানে ভালো বা খারাপ সেটা বলা যাবে না, ভালো খারাপ সব মিলেমিশে আছে।
তারপরে নাম্বার 7 যেটা বলেছেন সেটা হচ্ছে ইটিসি, অর্থাৎ এন্টিটি, টাইমিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। এই তিনটা বিষয় তোমার ভালো জানতে হবে, টাইমিংটা জানতে হবে, ক্যারেক্টার্স গুলো জানতে হবে, আর হচ্ছে এন্টিটি। নাম্বার 8 হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য এগ্রিমেন্টস, এটা অবশ্যই জানা থাকা লাগবে, এগ্রিমেন্টস এর টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি যখন কোনো একটা ব্যবসায়িক চুক্তিতে যাব বা কোথাও বিনিয়োগ করব, তখন বিনিয়োগের যার সাথে বিনিয়োগ করব, যে কোম্পানিতে বিনিয়োগ করব, সেখানে একটা এগ্রিমেন্ট হয়। তো ওই এগ্রিমেন্টের টার্মসে কিছু দেখা যায় যে এগ্রিমেন্টের কিছু শর্ত থাকে। তো অনেক সময় আমি সাইন করে দিলাম, বাট এগ্রিমেন্টের টার্মসে এমন একটা জিনিস লেখা যেটা আসলে আমার অ্যাগেনস্টে যায়। তো ওই জন্য আমি যদি ওই জিনিসগুলো না জানি, তাহলেও কিন্তু সেই বিনিয়োগটা আসলে ইফেক্টিভ কোনো বিনিয়োগ না, বা সেখান থেকে আমি লস খেতে পারি। এই জন্য এই জিনিসগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত বলে রবার্ট কিওসাকি মনে করে। আর নাম্বার 10 হচ্ছে গিভিং ইট ব্যাক, ফিলান্থ্রপি। মানে বলতে হচ্ছে তুমি যখন ভালো ইনভেস্টর হয়ে যাবে, তখন এটাকে তুমি ফিলান্থ্রপি, এটা মানে মানে দাতব্য বা হচ্ছে ডোনেশন বা এই টাইপের কোনো একটা কিছু করতে বলেছেন। যে এইভাবে করলে যেটা হবে যে তুমি যদি মানুষের জন্য কিছু করো, তাহলে মানুষও তোমার জন্য কিছু করবে। ব্যাপারটা হচ্ছে এরকম, অর্থাৎ গিভ অ্যান্ড টেক এই ফর্মুলাতে। এই হলো 10টা উনি পয়েন্ট বলেছেন, অর্থাৎ এই 10টা ক্যারেক্টার, অর্থাৎ এই 10টা গুণ থাকতে হবে যারা হচ্ছে সফিস্টিকেটেড ইনভেস্টর হতে চায়। রবার্ট কিওসাকি গাইড টু ইনভেস্টিং এর মধ্যে আরেকটা যে ব্যাপার নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে মাঝে মাঝেই উনি ওনার বাবার সাথে, অর্থাৎ রবার্ট কিওসাকির যে বাবা, যাকে তিনি পুর ড্যাড হিসেবে মেনশন করেছেন, আর হচ্ছে বন্ধুর বাবা, যাকে রিচ ড্যাড হিসেবে মেনশন করেছেন। তো ওই যে তার যে বন্ধুর বাবা, সেই বন্ধুর বাবা মাঝে মাঝেই কিন্তু রবার্ট কিওসাকির বাবার সাথে একটা কম্পেয়ার বা একটা কম্পারিজন তুলে ধরতো, যে তোমার বাবা এই কাজ করছে আর আমি কিন্তু এই কাজ করছি। আর যেহেতু রবার্ট কিওসাকি কিন্তু এই ব্যাপারেই বেশ কোশ্চেন করতো, এই কারণে কিন্তু সে এই ছোট মনে, অর্থাৎ তাকে খুব সহজভাবে বোঝানোর জন্য কিন্তু এই জিনিসগুলো বলতো। তো একটা পর্যায়ে এভাবে বলেছে যে দেখো, যে তোমার বাবা হচ্ছে ইনকাম করে, এবং ইনকাম করার পর সে প্রথমে হচ্ছে ট্যাক্স পে করে, দেন তার যদি কোনো এক্সট্রা টাকা থাকে তখন সে কিন্তু অ্যাসেট কেনে। আর হচ্ছে আমি যেটা করি, অর্থাৎ তার রিচ ড্যাড বলতেছে যে আমি যেটা করি, আমি প্রথমে হচ্ছে ইনকাম করি, ইনকাম করার পরে আমি একটা অ্যাসেট কিনি, দেন আমি ওই যে অ্যাসেটটা কিনেছি ওইখান থেকে যে টাকা আমি পাই, অর্থাৎ আমি যে অ্যাসেটটা কিনেছি ওইটাও তো আমাকে কিছু মানি জেনারেট করবে, তাই না? তো ওই মানি এবং হচ্ছে আমার যে এক্সট্রা উদ্ধৃত থাকলো, এক্সট্রা টাকা থাকলো, ওই এক্সট্রা টাকা মিলিয়ে মিশিয়ে হচ্ছে আমি ট্যাক্স পে করি। তাহলে দেখো যে আমার প্রতি মাসে মাসে একটা করে কিন্তু অ্যাসেট হয়ে যাচ্ছে, অথচ তোমার বাবার কিন্তু যখন এক্সট্রা থাকবে তখন হচ্ছে সে অ্যাসেট কিনতে পারবে। তো এইটাকে যদি আমি খুব সহজভাবে বলি দর্শকের সুবিধার্থে, সেটা হচ্ছে ধরো যে যে রিচ ড্যাড, যে পুর ড্যাড, সে ধরো 100 টাকা ইনকাম করলো, 100 টাকা ইনকামের ক্ষেত্রে তার 30 টাকা চলে গেল ট্যাক্সে। তো তার হচ্ছে দেখা যাবে যে বাকি যে টাকা থাকবে 60 টাকা, তো কি বলে, তার যে 70 টাকা থাকবে, সেই 70 টাকার দেখা যাবে যে কিছু টাকা তার পার্সোনাল এক্সপেন্স, তারপরে হচ্ছে ফ্যামিলি মেনটেন্যান্স, বিভিন্নভাবে খরচ চলে যাবে। দেন তার কিছু এক্সট্রা থাকতে পারে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যেটা দিয়ে সে হচ্ছে অ্যাসেট কিনতে পারে। কিন্তু রিচ ড্যাড যেটা করেন সেটা হচ্ছে সে 100 টাকা ইনকাম করলে শুরুতেই সে 60 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকার অ্যাসেট কিনে ফেলে। তো এই যে 70 টাকার অ্যাসেট সে কিনে ফেললো, তো কিনে ফেলার পরে এই 70 টাকাও কিন্তু তাকে বলা যায় যে 5 টাকা বা 10 টাকা হলেও তো তাকে অন্তত ফিডব্যাক দিবে, রিটার্ন দিবে, তাই না? তো সে ওই যে 10 টাকা পেলো বা 20 টাকা সেই রিটার্ন পেলো, সেইটা এবং হচ্ছে তার যে এক্সট্রা টাকা থাকলো সেইটা মিলে সে হচ্ছে ট্যাক্স পে করে দিল। তো আলটিমেটলি দেখা গেল এই যে রিচ ড্যাড, তার কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু অ্যাসেট হয়ে যাচ্ছে, আর অপর দিকে তার যে পুর ড্যাড, তার কিন্তু বলা যায় যে অ্যাসেট করা খুব কঠিন বা কোনো ধরনের অ্যাসেট নেই। তো গাইড টু ইনভেস্টিং এর মোটামুটি ওভারঅল সামারি ছিল এটাই, যে আমাদের অ্যাসেট এবং লিয়াবিলিটি এইটা বুঝতে হবে, এবং আমাদের অ্যাসেটের দিকে মনোযোগী হতে হবে। আর পাশাপাশি হচ্ছে আমাদের এক্সপেন্স, এই জিনিসটাকে বুঝতে হবে যে আমার কোনটা গুড এক্সপেন্স এবং হচ্ছে কোনটা ব্যাড এক্সপেন্স, এবং হচ্ছে আমি যখন ঋণ নিব তখনও আমার জন্য কোনটা আমার জন্য ভালো হবে এবং কোনটা আমার জন্য খারাপ হবে, এই ব্যাপারটাও বুঝতে হবে। তো এভাবে করেই হলো বিনিয়োগে নামতে হবে। তো আজকের গাইড টু ইনভেস্টিং নিয়ে এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা।
তো ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।